হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে ফেডারেল নিষেধাজ্ঞা সত্ত্বেও ভাড়াটিয়াদের উচ্ছেদের নোটিশ দিচ্ছে বাড়িওয়ালারা, এই বিষয়টি আজকে আলোচনা হবে। প্যান্ডামিক শেষ না হতেই শুরু হয়ে গেছে ইমিগ্রেশন কর্তৃক ধরপাকড় পুনরায় অভিযান, এই বিষয়টি আলোচনা করব। রিয়েল এস্টেট মার্কেটকে ধসের পথে, মর্গেজ কেনা হচ্ছে না, এই বিষয়টি আলোচনা করব। হচ্ছে রীতি পরিবর্তন, জেনে নিন বাজারের হালচাল। আমাদের বাংলাদেশিরা যারা বাজারে যান, বাজার করেন, গ্রোসারি করেন, বাজারের হালচাল কি, এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের মধ্যে এখন আছেন নিউ ইয়র্ক সিটি স্কুলের টিচার, লেখক, উনি এইচ.বি. রীতা, উনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন যারা মোহাম্মদ বদরুল হক, যিনি ফুড ডাইনেস্টির স্বত্বাধিকারী এবং অনেকগুলি কি ফুডের ব্যবসার সাথে সম্পৃক্ত। জ্যাকসনাইটের যে ফুড ডাইনেস্টি এর স্বত্বাধিকারী তিনি। আমাদের সাথে আছেন জনাব নাজমুল আহসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আমাদের সাথে আরও যুক্ত হবেন জনাব ফাহিম জান, কিছুক্ষণ পরে 9:30টার দিকে যুক্ত হবেন, আর অন্য কেউ আরও যুক্ত হবেন। আমরা দিনের আপডেট দিয়ে আজকে এর অনুষ্ঠান শুরু করব। যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো অনুষ্ঠানটি শেয়ার করার জন্য। যারা টেলিভিশনে দেখছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জনাব নাজমুল আহসান, কেমন আছেন? কি অবস্থা আপনার? আজকে দিনের কি অবস্থা? হোয়াট ইজ দ্য আপডেট? আপডেট তো এই মুহূর্তে আপডেট তো আমেরিকাতে প্রতি মিনিটে আপডেট হয়। আপডেটেড, আবার সবাই মোটামুটি আপডেটেড থাকি। কারো কাছ থেকে একটু আগানো, কেউ পিছানো, এই আর কি। রাইট। মন্ডল ভাইকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে। আসসালামু আলাইকুম সবাই। যাই হোক, শুরু হচ্ছে নিউ ইয়র্কের। আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই, আমি আজকে কয়েক জায়গায় গিয়েছি এবং সবাই আমাকে একটা প্রশ্ন করে, আমরা কি নিউ ইয়র্কে আরেকটা সেকেন্ড ওয়েভ দেখতে পাবো? আমাদের কি সেকেন্ড ওয়েভ আসছে? একজন তো প্রশ্ন করেই বসলেন, ভাই আবার নাকি লকডাউন হচ্ছে নিউ ইয়র্কে। আমি ঠিক বুঝতে পারছি না এই ধরনের আশঙ্কা কিংবা গুজব কে বা কারা ছড়ায়। কারণ সেকেন্ড ওয়েভের যে কথাটি বলা হয়, যে পার্সেন্টেজ কোভিড-19 টেস্টের যে পজিটিভের উপরে যে কথাটি বলা হয়, যার উপরে বলা হয়, সেটি কিন্তু নিউ ইয়র্কে সেই ধরনের কোনো সম্ভাবনার ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তবে এটা ঠিক নিউ ইয়র্কবাসীকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, যেটার উপর গভর্নর এবং মেয়র সবসময় বলার চেষ্টা করছেন, মাস্ক ব্যবহার করার কথা বলছেন। কিন্তু যেই সেকেন্ড ওয়েভের কথা, যেটা পৃথিবীর অন্যান্য দেশে যে পার্সেন্টেজ উঠলে কোভিড-19 টেস্টের পজিটিভের, সেইটার ধারে কাছেও কিন্তু নিউ ইয়র্ক এখনো নাই। আমি এটি খুবই আশাব্যঞ্জক একটি খবর, এবং এই ধরনের খবর যারা ছড়ায় আমি তাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে তা কিন্তু তাকে সমর্থন করে না। এর ফলে অনেকের মনে অহেতুক আশঙ্কা জাগছে এবং সেটা তাদের মানসিক শান্তির উপরে প্রভাব ফেলছে, তাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলছে। এটি ঠিক ভালো জিনিস নয় আমি মনে করি। তবে আজকে যে খবরটি আমি বলছি সেটি আপনারা জানেন যে প্রতিদিনই আমরা এই অনুষ্ঠানে শুরু করে স্ট্যাটিস্টিক্স ডাটা, যেটার উপর নির্ভর করে এই কোভিড-19 কে মোকাবেলা করছে শুধু যুক্তরাষ্ট্র নয়, পৃথিবীর সব দেশই এটার উপর নির্ভরশীল, সাইন্টিফিক ডাটার উপর নির্ভরশীল। এবং সেই ডাটার হিসেবে আজকে নিউ ইয়র্কের অবস্থা খুবই ভালো। গতকাল নিউ ইয়র্ক আপনি জানেন যে মেয়র ছুটির কারণে গত 3 দিন ধরে সাংবাদিক সম্মেলন করছেন না। আগামীকাল তিনি করবেন নিউ ইয়র্ক সিটির অবস্থা জানানোর জন্য। কিন্তু নিউ ইয়র্ক স্টেটের যে অবস্থা, গভর্নর টুইট করে আমাদের জানান প্রতিদিনই, যেদিন তিনি সাংবাদিক সম্মেলন করেন না, তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক স্টেটে গতকাল 72,668 72,668 টেস্ট হয়েছে। আমি গতকাল বলেছিলাম যে শনিবার দিন নিউ ইয়র্কে 1 লক্ষের উপরে বেশি টেস্ট হয়েছিল, শুক্রবার দিন, এবং গতকাল শনিবার সেটি হয়েছে 72,660, যার ভিতরে পজিটিভ চিহ্নিত হয়েছেন 725 জন। পার্সেন্টেজ ওয়াইজ সেটা কিন্তু 1%-এর নিচে, এবং সেটা হচ্ছে 0.98, যদিও 99 এর আগের দিন ছিল 0.82। আজকে প্রায় 36 দিন ধরে টানা নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস, সেখানে কোভিড-19 টেস্টে পজিটিভ চিহ্নিত হওয়ার পরিমাণ শতকরা হিসাবে 1%-এর নিচে, এবং এটি খুবই আশাব্যঞ্জক একটি খবর। এবং এটা কন্টিনিউ রাখতে হলে এই অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে দুটি নীতিমালা খুব দৃঢ়তার সাথে বলে যাচ্ছে সবসময় মেনে চলার জন্য, তার একটি হচ্ছে মাস্ক ব্যবহার করা অবশ্যই, আরেকটি হচ্ছে যতখানি সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং 6 ফুট মেনটেন করা।
যাদের পক্ষে অনেক সময় এটা মেনটেন করা সম্ভব হয় না সাবওয়ে কিংবা পাবলিক ট্রান্সপোর্টে, তারা অবশ্যই অবশ্যই সবসময় মাস্ক ব্যবহার করবেন পাবলিক ট্রান্সপোর্ট এবং সাবওয়ে ব্যবহার করা। আপনারা জানেন যে নিউ ইয়র্কে এখন $50 জরিমানার একটা বিধান রাখা হয়েছে যারা পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক ব্যবহার করবেন না তাদের জন্য। যাই হোক, এবং কোভিড-19 আক্রান্ত হয়ে গতকাল নিউ ইয়র্ক স্টেট হাসপাতালে ভর্তি ছিলেন 464, এর আগের দিন ছিলেন 467, এবং দুর্ভাগ্যজনক হলো সত্য গতকাল 6 জন প্রাণ হারিয়েছেন এই নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19-এ, যা এর আগের দিন ছিল মাত্র 2 জন। আজকে ভ্যাকসিনের ব্যাপারে একটি আপডেট আছে, আর যে আপডেটটি এসেছে ফাইজার কোম্পানি থেকে। আপনারা জানেন যে ফাইজার এবং মডার্না দুটি আমেরিকান কোম্পানি, এরা ভ্যাকসিন তৈরির একেবারে চূড়ান্ত পর্যায়ে এসেছে। তাদের শেষ ট্রায়ালটি, যেটিকে থার্ড ট্রায়াল বলা হয়, বড় স্যাম্পল নিয়ে যে ট্রায়ালটি করে তারা, সেটি তারা করছে। এখনো পর্যন্ত এই দুইটি ভ্যাকসিন প্রস্তুত কোম্পানির কার্যকর থেকে কোন রকম নেতিবাচক কোনো খবর এখনো আসেনি। যদিও আমরা গতকালই বলেছি যে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড যে ভ্যাকসিনটি তৈরি করার প্রক্রিয়া ছিল এবং যা একজন ভলান্টিয়ারের অসুস্থতার কারণে বন্ধ রাখা হয়েছিল ট্রায়াল, তারা কিন্তু আবার সেই ট্রায়াল আবার চালু করেছে গতকাল। এবং তারা বলেছে যে মাত্র একটি স্যাম্পল, একজনই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, যেটি তিনি হয়তো প্রথমে জানাননি ভ্যাকসিনটি নেওয়ার আগে। যেটাকে বলে অক্সফোর্ডের ভ্যাকসিন, যেটা বেশি নামে পরিচিত, তারা কিন্তু আবার ট্রায়াল পুনরায় চালু করেছে। এবং আজকে ফাইজারের সিইও যে ঘোষণাটি দিয়েছেন খুব আশাব্যঞ্জক। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প খুব একটা খুশি হয়তো হবেন না, কিন্তু আশাবাদী খবর আমেরিকানদের জন্য। তারা বলেছেন যে এই বছর শেষ হওয়ার আগে, নভেম্বরের ইলেকশনের আগে নয়, এই বছর শেষ হওয়ার আগে তারা ভ্যাকসিনটি হয়তো বা আমেরিকান জনগণের হাতে পৌঁছতে পারবে। তারা বলেছেন, কিন্তু ইলেকশনের আগে তারা পৌঁছাতে পারবেন এমন ঘোষণা তারা দেননি, আজকেও দেন। যাই হোক, এটি হচ্ছে বছর শেষ হওয়ার আগে ভ্যাকসিনটি হয়তো পাওয়া যেতে পারে। ফাইজার একটি নিউ ইয়র্কের কোম্পানি সেটি। আরেকটি জিনিস আজকে, যদিও মেয়র সাংবাদিক সম্মেলন করেনি, কিন্তু আজকে একটি তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে আমাদের নিউ ইয়র্কবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে এই লাঞ্চ প্রোগ্রাম, ব্রেকফাস্ট এবং লাঞ্চ যেটি স্কুল থেকে দেওয়া হয়, তার কিছুটা নিয়ম পরিবর্তন করা হচ্ছে। আপনারা জানেন আগামী 21শে সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্ক সিটি স্কুলগুলো চালু হচ্ছে, এবং ওই দিন থেকে এই লাঞ্চে গ্র্যাব এন্ড গো মিলের যে ব্যবস্থাটি গত 6 মাস ধরে আমরা প্যান্ডেমিকের সময় দেখেছি, যে স্কুল বিল্ডিং গুলো থেকে লাঞ্চ বিনামূল্যে নিউ ইয়র্কবাসীর জন্য লাঞ্চ পরিবেশন করা হচ্ছে, তার একটু সময়সীমা পরিবর্তন হচ্ছে। এবং আপনারা জানেন যে এই বিষয়টা দেখাশোনা করে নিউ ইয়র্ক সিটি স্যানিটেশন কমিশনের নেতৃত্বাধীন কমিটি, ক্যাথরিন গার্সিয়া, যিনি পদত্যাগ করে মেয়রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন, তিনি আর জানিয়েছেন যে এই প্রোগ্রামটি একটু পরিবর্তন করা হয়েছে। সেটি হচ্ছে যে ফ্রাইডে যখন স্কুল খোলা থাকবে তখনই সেগুলো দেওয়া হবে লাঞ্চ এবং ব্রেকফাস্ট, এবং স্কুলের ভিতরে সেটি দেওয়া হবে। যারা স্কুলে যাবেন না, যে সমস্ত বাবা, তারা স্কুলে গিয়ে ওগুলো পিক করতে পারবেন, আর যারা স্কুলে থাকবেন তাদের স্কুলেই সেটি সরবরাহ করা হবে। এবং সেটি দেওয়া হবে, লাঞ্চটা দেওয়া হবে 3টা থেকে 5টার ভিতরে, এবং 200 স্কুলকে প্রস্তুত করা হয়েছে এই পর্যন্ত যে এই লাঞ্চগুলো তারা দিবেন। এবং আরো কয়েকদিন পরে হয়তো আরো বিস্তারিত জানানো যাবে, এবং আরো কয়েকটি স্কুল হয়তো এতে অন্তর্ভুক্ত হবে। আজকে আরেকটি রেস্টুরেন্ট সম্পর্কিত একটা খবর হচ্ছে যে, আপনারা জানেন যে এই প্যান্ডেমিকে নিউ ইয়র্কের যতগুলো বড় আছে, 5টি বড়ের কথা আমরা জানি, আর তার ভিতরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ম্যানহাটন। এবং ম্যানহাটনের আরো একটি ইন্ডাস্ট্রি যেটি আরো বেশি ক্ষতিগ্রস্ত, সেটি হচ্ছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। এবং ম্যানহাটনের অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, এবং তাদের অনেক কর্মী, রেস্টুরেন্ট ওয়ার্কার যারা, তারা এখন নতুন একটি চাকরির সন্ধান পাচ্ছেন, চাকরি অনেকে শুরুও করেছেন। সেটা হচ্ছে লং আইল্যান্ডের ভেতরে এবং অনেকটা হ্যাম্পটন এলাকার আশেপাশে। সেখানে আপনারা জানেন যে নিউ ইয়র্কের, বিশেষ করে ম্যানহাটনে যে সমস্ত ধনী লোকজন থাকতেন, তারা অনেকেই, তাদের অনেকেরই সেকেন্ড এবং থার্ড হোম রয়েছে হ্যাম্পটনে, এবং তারা অনেকেই উল্লেখযোগ্য সংখ্যক এই গত 6 মাস সেই হ্যাম্পটনে বসবাস করছেন, এবং সেখানকার রেস্টুরেন্ট গুলো মোটামুটি এখন জমজমাট অবস্থায় আছে। নিউ ইয়র্ক সিটির অনেক রেস্টুরেন্ট কর্মীরা সেখানে কাজ শুরু করেছে, কিন্তু তারা বেতনও বেশি পাচ্ছে, তাতে সন্দেহ নেই। কিন্তু একটি বিষয় তাদের জন্য খুব মনোবেদনার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে যে সেখানে ট্রাভেল করতে যারা, বিশেষ করে কুইন্স এবং ব্রুকলিনে থাকতেন চাকরি করার সময়, তাদের পক্ষে হঠাৎ করে বাসা বদল করা সম্ভব হচ্ছে না, এবং তাদের সেখানে লং আইল্যান্ডে চাকরি করতে বেশ ভোগান্তি হচ্ছে। এবং এর ফলে আরেকটা জিনিস তারা মিস করছে,
তাদের উঠতি বয়সের সন্তান এবং স্ত্রী পরিবার পরিজনের সাথে কাটানোর সময়টি কমে আসছে। এটি তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এটা অনেকেরই এখন হতাশা দেখা দিয়েছে। কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে চাকরির প্রয়োজন, সেজন্য তারা অনেক কষ্ট করে অনেক দূর প্রান্তরে গিয়েও চাকরি করছেন। আরেকটি বিষয় ম্যারাথনের বিষয়ে আসি। আর ম্যারাথনের যে বিষয়টি এখন মোটামুটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেন্সাসের ব্যাপারটি। আপনারা জানেন যে এখন সেন্সাসের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে প্রায়। সেন্সাসের সময়সীমা শেষ হওয়ার কারণে নিউ ইয়র্কের যে বড়তে সবচেয়ে কম সেন্সাস তালিকাভুক্ত হয়েছে আদমশুমারি, সেটি হচ্ছে ম্যানহাটন। এবং এই অবস্থায় যদি আগামী যে কয়টা দিন বাকি আছে তাতে যদি ম্যানহাটনের সেন্সাসের অন্তর্ভুক্তি সংখ্যা না বাড়ানো সম্ভব হয়, তাহলে আগামী 10 বছরে ম্যানহাটন নিউ ইয়র্ক সিটি ইম্প্যাক্ট, ম্যানহাটন যদি আলাদা করে বরাদ্দ হয় না, নিউ ইয়র্ক সিটি প্রায় $3 বিলিয়ন কম পাবে ফেডারেল গভর্নমেন্ট কাছ থেকে। অর্থাৎ এই বিষয়টা মোটামুটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি জিনিস যেটা হচ্ছে ম্যানহাটনের যে নিউ ইয়র্ক শহরের যে 20টি নেইবারহুড বড় এলাকা যাকে বলা হয়, যে তার ভিতরে 6 যেগুলোতে সেন্সাস এখনো অনেক কম তুলনামূলকভাবে, তার ভিতরে 14টি এলাকায় কিন্তু ম্যানহাটন। অর্থাৎ ম্যানহাটনের উপরে এখন মোটামুটি গুরুত্ব দেওয়া উচিত যদি নিউ ইয়র্ক সিটি আগামী 10 বছরে $3 বিলিয়ন ফান্ড রক্ষা করতে হয়। আজকে আরেকটি নতুন নির্বাচনের সংক্রান্তে খবর আপনারা জানেন, নভেম্বরে নির্বাচন হবে প্রেসিডেন্ট। তো সেই নির্বাচনে সান ফ্রান্সিসকো এলাকাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভোট হচ্ছে এবং যেটা পরবর্তীতে সমগ্র আমেরিকা জুড়ে একটা ইমপ্লিকেশন হতে পারে। সেটি হচ্ছে যে সান ফ্রান্সিসকোতে প্রস্তাব রাখা হয়েছে নভেম্বরের নির্বাচনে যে 16 বছরের বয়স্ক, আপনারা জানেন যে এখন তো 18 বছর লাগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিতে আমেরিকানদের, কিন্তু সান ফ্রান্সিসকোতে প্রস্তাব রাখা হচ্ছে 16 বছর হলেই ভোট দেওয়ার বিধানটি সেখানে রাখা হচ্ছে এবং এতে অনেক নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারবে। বিষয়টিতে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এটাতে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয়েরই সমর্থন আছে এবং শেষ পর্যন্ত যদি এটি পাস হয় সান ফ্রান্সিসকোতে, আমেরিকার আরো কয়েকটি স্টেটে এটি পাস হওয়ার সম্ভাবনা বেশ প্রচুর। আরেকটি জিনিস আজকে নির্বাচনের ব্যাপারে বলে, আপনারা জানেন যে নির্বাচনের প্রচারণা এখন খুব তুঙ্গে এবং আজকে বিশেষ করে জো বাইডেনের ক্যাম্পের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ জো বাইডেন এবং কমলা হ্যারিসের ক্যাম্পেইনের জন্য শুধু ফ্লোরিডাতে $100 মিলিয়ন খরচ করার ঘোষণা দিয়েছেন যাতে জো বাইডেন বিজয়ী হতে পারেন ফ্লোরিডাতে। এবং আপনারা জানেন যে ফ্লোরিডা খুবই গুরুত্বপূর্ণ স্টেট এবারের নির্বাচনে এবং এটির উপরে ভরসা করে প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার আশা দেখছেন এবং সেই জন্যই ব্লুমবার্গ, আপনারা জানেন বিলিয়নিয়ার ব্লুমবার্গ খুবই ধনকুবের, তার অনেক অর্থ এবং তিনি এই প্যান্ডেমিকের সময় নিউ ইয়র্কের যে এখন টেস্ট এবং ট্রেসিং এর যে কর্মসূচিটি রয়েছে তার পুরো অর্থই কিন্তু এই মাইকেল ব্লুমবার্গ অনুদান করেছেন এবং তিনি মেয়র থাকাকালীন সময় $1 বেতন গ্রহণ করেননি। তিনি প্রায় 10 বছর বোধহয় খুব সম্ভবত আমার মনে হয় মেয়র ছিলেন, না 15 বছর বোধহয় মেয়র ছিলেন এবং যাই হোক 3 টার্মস। এবং আরেকটি জিনিস যেটি সেটি হচ্ছে যে তিনি খরচ করেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি নিজেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এবং সেখানেও নিজের প্রায় $400 মিলিয়ন খরচ করেছেন এবং শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যাই হোক, মোটামুটি আমেরিকার নির্বাচন অর্থের একটা ব্যাপার দেখা যাচ্ছে, অর্থের খেলা, এবং সেই ক্ষেত্রে মোটামুটি বাইডেন ক্যাম্প অর্থের দিক থেকে অন্তত প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকে কোনো পিছনে নেই। পোলেও তারা এগিয়ে আছেন, যদিও পোলকে এখন আর অনেক আমেরিকানের তেমন আস্থায় আনতে পারছেন না গত 2016 সালের নির্বাচনের পর। তা সত্ত্বেও অনেকের কাছে পোল এখনো গুরুত্বপূর্ণ রয়েই গেছে এবং সেই পোল হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পেনসিলভেনিয়াতে জো বাইডেনের মোটামুটি লড়াই হচ্ছে এবং আজকে দুজনেই এখন পেনসিলভেনিয়ার পিটসবার্গে উপর গুরুত্ব দিয়েছেন, কারণ তারা মনে করছেন যে সেটি খুবই গুরুত্বপূর্ণ তাদের নির্বাচনে বিজয়ের জন্য। আর এবার নিউ ইয়র্কের, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা বলেছি যে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে নিউ ইয়র্ক সিটির 163 জন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানরা মেয়রকে একটি খোলা চিঠি দিয়েছেন, চিঠি প্রকাশ করা হয়েছে। আর যদিও এই প্রথম মেয়র সরাসরি সেই চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করেনি, চিঠিতে মেয়রকে অনুরোধ করা হয়েছে যে দ্রুত ব্যবস্থা গ্রহণে
যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, বিশেষ করে ম্যানহাটনে, এবং যাতে লোকজন কাজে ফিরে আসতে পারে। কাজে ফিরে না আসলে সিটির অর্থনীতির উন্নতি হবে না, অর্থনীতি আগের অবস্থায় ফিরে যাওয়ার যে রেসটা চলছে সেই রেসে থাকতে পারবে না, সেই জন্য তারা রোধ করেছেন। কিন্তু মেয়র প্রকাশ্যে এই চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করেনি, সমালোচনা করেনি তার সহযোগীরা, এবং মেয়র বলার চেষ্টা করেছেন যে নিউ ইয়র্ক সিটির উন্নয়নে, নিউ ইয়র্ক সিটি যাতে ফেডারেল গভর্নমেন্টের ফান্ড থেকে বঞ্চিত না হয়, এই সমস্ত বিজনেস লিডারদের উচিত সেই ব্যাপারে ওয়াশিংটনে লবিং করা, সেটা তিনি বলেছেন। এবং প্রাইভেটলি তিনি আরো বলেছেন যে তিনি চেষ্টা করছেন নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য, কিন্তু প্যান্ডেমিকের কারণে তিনি যা চান তা সবসময় হয়তো করা সম্ভব হয় না। তা সত্ত্বেও মেয়র আশা করছেন যে এই সমস্ত বিজনেস লিডারদের সহযোগিতা নিউ ইয়র্ক সিটি পাবে আগামী দিনগুলোতে, যাতে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি গত পরশুদিন গভর্নর কোনো ইঙ্গিত দিয়েছেন, যেটি তিনি আগে কখনো দেননি। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের আর্থিক অবস্থা নিরসনে তিনি ভাবছেন যে নিউ ইয়র্ক স্টেটে যে সমস্ত ধনী লোকরা আছেন বড়, তাদেরকে যদি নতুন করে কর আরোপ করে হলো তিনি নিউ ইয়র্কের অর্থনৈতিক যে সমস্যাটি আসছে এই ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে অসহযোগিতার কারণে। আপনারা জানেন যে স্টিমুলাস প্যাকেজে ফেডারেল গভর্নমেন্ট স্টেট গুলোর জন্য এবং সিটি গুলোর জন্য কোনো বরাদ্দ এখনো দেয়নি, রাখেনি। এবং একটি হাউস ডেমোক্রেটরা যে বিলটি পাস করেছিল হিরোজ অ্যাক্ট নামে, সেখানে স্টেট এবং মিউনিসিপ্যালিটি গুলোর জন্য অনেক অর্থের ব্যবস্থার বরাদ্দ ছিল, কিন্তু রিপাবলিকান সিনেট তা পাস হতে দেয়নি তাদের বিলে, এবং ফলে সেই বিষয়টি নভেম্বরের আগ পর্যন্ত আটকে গেছে। এবং তাতে মোটামুটি নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট ব্যাপক আর্থিক সংকটে পড়তে যাচ্ছে। আগামী কয়েকদিনের ভিতরে আমরা হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো। আজকে শেষ করছি আরেকটি বিষয়, যে আপনারা জানেন যে নির্বাচনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প যেটা এতদিন তিনি করেননি, দৃষ্টি দেননি, তিনি মিডল ইস্টের দিকে জোর নজর দিয়েছেন। আপনারা জানেন কিছু আগামী 15 তারিখ হোয়াইট হাউসে ইসরায়েল এবং ইউনাইটেড আরব এমিরেটসের ভিতরে চুক্তি স্বাক্ষর হবে। এবং আজকে গতকাল থেকে জানা গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে, বিশেষ করে তার জামাতা জ্যারেড কুশনারের উদ্যোগে, বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, এবং আগামী দিন কয়েকের ভিতরে ওমান এবং সুদানও ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে। তবে জারেড কুশনারের লক্ষ্য কিন্তু এই ছোট দেশগুলো নয়, জারেড কুশনারের টার্গেট হচ্ছে সৌদি আরব। এবং সৌদি আরবকে দিয়ে যদি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন যে মিডল ইস্টে শান্তি আনতে তার যে প্রচেষ্টা, ফিলিস্তিনিদের সমস্ত অধিকারকে পাশ কাটিয়ে সেটি সম্ভব হবে, এবং ইরানের বিরুদ্ধে আরবদের একটি জোট গঠনও তিনি সক্ষম হবেন, যেটি তার মূল লক্ষ্য আসলে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে শান্তির জন্য তাকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করা হয়েছে। যাই হোক, তিনি নোবেল পাবেন কিনা জানি না, যাই হোক মোটামুটি এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর তার জন্য, যে তিনি নোবেলের জন্য মনোনীত হয়েছেন। আজকের মতো আপাতত এখানেই শেষ করি। আরেকটি কথা শেষ করে আমি বলে দিই, আগামীকাল থেকে হয়তো আপনারা অনেকেই যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট ক্লেম করেছেন নিউ ইয়র্কে, $300 যে ব্যাপারটি ছিল সেটি 2-9-16 এই 3 সপ্তাহের জন্য পাবেন। এরপরে আর পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ নিউ ইয়র্ক স্টেট ফেমার কাছ থেকে যে তহবিলটি পেয়েছে তাতে আপাতত এই 3 সপ্তাহে দেওয়া যাচ্ছে, কারণ নিউ ইয়র্ক স্টেটের আনএমপ্লয়েডদের সংখ্যা অনেক বেশি, 2.8 মিলিয়নের মতো। এবং আপাতত নভেম্বরের নির্বাচনের আগে ফেডারেল করে স্টিমুলাস পাওয়ার সম্ভাবনা নেই, এরপরে হয়তো দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা নেই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, কথা হবে আবার। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা যাচ্ছি জনাব মোহাম্মদ বদরুল হক আপনার কাছে, এইচবি আপনার কাছে, যে বাড়ি ভাড়ার উপর ফেডারেল গভর্নমেন্টের বিধিনিষেধ, বাড়ি ভাড়ার জন্য কাউকে বাড়ি থেকে উচ্ছেদ না করার বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেক বাড়িওয়ালা তাদের টেনেন্টদেরকে বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন। এই বিষয়টি কি এবং এর ইমপ্লিকেশন কি, এর প্রতিক্রিয়া কি, আমরা এই বিষয়টি আপনার কাছে জানবো। বাট আমরা যাচ্ছি জনাব মোহাম্মদ বদরুল হক আপনার কাছে, যে আপনি জানেন যে সিজন চেঞ্জ হয়েছে, অনেক বাংলাদেশি তাদের এখন আগের যেভাবে তারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন সেটাও পাচ্ছেন না, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন। এর মধ্যে অনেকেই কমপ্লেন করছেন যে জিনিসপত্রের দাম নিয়ে। সো আপনি তো কি ফুড সহ আপনার জ্যাকসন আইটি ফুড ইন্ডাস্ট্রি এবং কি ফুড বিভিন্ন জায়গায় আপনি সম্পৃক্ত ব্যবসা করছেন, আপনি কি মনে করেন জিনিসপত্রের দাম যখন ক্রাইসিস শুরু হয়েছিল মার্চে, সেই দাম আর বর্তমান দামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আপনার সাউন্ড আনমিউট করতে হবে জনাব বদরুল হক। শুনতে পাচ্ছেন? জি, ভিডিওটি মিউট হয়েছে, ভিডিওটি আনমিউট করেন প্লিজ।
Video. Oh my God. ভিডিও মিট হয়ে গেছে। What? আপনি তাহলে ভিডিও ফিক্স করেন, আমরা জাস্ট এইচবি রিতা আপনার কাছে যাচ্ছি যে আপনার সাথে আপনার এখন ঠিক আছে, এখন জি বলেন জনাব বদরুল হক। জি জি জি, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে এখনো। যে আমরা আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি, জি আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ টাইম টেলিভিশন এবং ধন্যবাদ থায়াব ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত প্যানেলিস্ট, বিশেষ করে নাজমুল ভাই সব দিন তো সুন্দরভাবে সবকিছু বলে যাচ্ছেন। ওনার বক্তব্য শুনলে আমাদের দৈনন্দিন মানে দিনের খবরটা আমাদের পুরো জানা হয়ে যায়। তো যে জিনিসটা জানতে চাইতেছেন, আমি সর্বপ্রথমে দর্শক শ্রোতাদেরকে সবাইকে সালাম জানিয়ে বলতেছি, মানে জিনিসপত্রের যে দামের ব্যাপারে এগুলো আমরা যতটুকু লক্ষ্য করতেছি, আমাদের কি ফুড হোলসেল মানে আমাদের যে যেগুলো আছে তাদের কাছ থেকে, যদিও জিনিসপত্রগুলা তত সহজপ্রাপ্য না হলেও মানে এখনো তো কোনো কিছু তেমন মানে স্বল্পতা মনে হচ্ছে না। একমাত্র যে পেপার প্রোডাক্ট যেগুলো, সেগুলো নিয়ে অনেক স্বল্পতা আছে, এবং স্যানিটেশনের যে ব্যাপারে যে স্যানিটারি জিনিসগুলো ওইগুলো এখনো স্বল্পতা আছে। তবে আজকে যে জিনিসগুলো মানে অ্যাভেলেবল হচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে টাইমের মানে ওই প্রাইসের ব্যাপারে, প্রাইস তো অবভিয়াসলি সবকিছুরই দাম একটু বাড়তেছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যেটুকু মনে হইতেছে আমেরিকা তো অনেকগুলো জিনিস কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে। যদি এইখানে আমরা ইউনাইটেড স্টেটসে যদি কোনো প্রাইসের তারতম্য দেখতে পাই, তাহলে মনে হবে যে বিশ্ব জুড়েই সেগুলো একটা সমস্যা হচ্ছে। কোভিড তো আমাদেরকে বলে আসে নাই, কোভিড এর কারণে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এখন কথা হচ্ছে ফাহিদ ভাই যেটা বলছেন যে আমাদের আনএমপ্লয়মেন্ট এবং ইনকাম সোর্স যেটা ছিল আগের মতো, সেটা হয়তো আগামী দিনগুলোতে মনে হচ্ছে আমরা একটা সংকটের সম্মুখীন হতে যাচ্ছি। এগুলো তো প্রায় প্রতিদিনই আলাপ আলোচনা হচ্ছে সর্বমহলে। আমাদের সবাইকে একটু আমার মনে হয় মিতব্যয়ী হতে হবে, যেটা মনে করেন আমাদের ব্যবসার দিকে একটু ক্ষতি হতে হবে আমাদের, তারপরেও আমরা যাতে মানে আমাদের এই ক্রান্তি লগ্নটা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে সেই দিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলো তো আমাদেরকে অবশ্যই কিনতে হবে। হয়তো লাক্সারি জিনিসগুলোর প্রতি আমাদের একটু আপাতত হয়তো একটু মানে থেমে চলতে হবে আমাদের। আর যেগুলো আছে আমার তো মনে হইতেছে যে জিনিস খাওয়ার যে জিনিসগুলো, যেমন কি ডিম বলেন, দুধ বলেন, এগুলো তো সহজলভ্য হয়ে গেছে, মানে এগুলো তো আগের মতোই হয়ে গেছে। মানে ওই আর কি বলবো, শাক সবজি যেগুলো ভেজিটেবল, ফ্রুটস ভেজিটেবল, এগুলো সিজনাল যে জিনিসগুলো আছে প্রায় আগের মতোই। আমার কাছে তো কোনো তেমন কোনো কারণ মনে হচ্ছে না, যদিও এইখানে একটা সমস্যার ব্যাপার আছে, সাপ্লাই ব্যাপারটা। ওই যে আগে যেভাবে যত সহজে আমরা জিনিসগুলো ট্রাক লোডিং আনলোডিং এগুলো হইতো, এগুলো হয়তো ওই কোভিড এর কারণে মানে ডিস্টেন্স মেনটেন করে হোক আর ওই লেবার শর্টেজের ব্যাপারে হোক, সেগুলোতে হয়তো একটু বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা। তারপরেও মানে আমার কাছে মনে হচ্ছে যে it's kind of a smooth going business right now. Only thing I'm concerned about মানে মানুষের যে ইনকামের ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো আরেকটা বিষয় নিয়ে। আমরা যাচ্ছি এইচবি রিতা আপনার কাছে। এইচবি রিতা, আপনি জানেন যে আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু, যে বাড়ি ভাড়ার ব্যাপারে ফেডারেল গভর্নমেন্ট একটি আইন করেছে, একটি বিধান জারি করেছে। সেটি হচ্ছে যে বাড়ি ভাড়া নিয়ে ডিসেম্বর পর্যন্ত কাউকে ঘর অথবা তার ব্যবসা থেকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু এরপরে অনেকেই বাড়ি ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালাদের কাছে উচ্ছেদের নোটিশ পাচ্ছেন। আপনি তো আজকে নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট দেখেছেন, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে সেখানে কি আছে। আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ রিতা, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ওকে, জি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, সবাইকে সালাম। টাইম টেলিভিশনকে ধন্যবাদ, তাহির ভাইয়াকে ধন্যবাদ। আপনি যে বিষয়টা বললেন, আমাদের যে সিডিসি কোডের সিডিসির অর্ডারে যে নিয়মটা করা হয়েছে এখন,
সেটা বাড়িওয়ালাদের জন্য যেটা বলা হয়েছে বেসিক্যালি যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, এন্ড অফ ডিসেম্বর, যেটা ওদেরকে বাড়ি ভাড়া যদি ওরা দিতে না পারে, আনএমপ্লয়মেন্ট কিংবা যে কোনো আর্থিক সংকটের কারণে বাড়ি ভাড়া দিতে না পারে, সেক্ষেত্রে তাদেরকে ল্যান্ডলর্ড তাদেরকে কোনোভাবে উচ্ছেদ করতে পারবে না। তবে হ্যাঁ, ওরা প্রতি মাসে ওদের বিলটা ওরা পাঠাবে, বাসা ভাড়ার যে বিলটা সেটা পাঠাতে পারবে। এবং যদি লেট ফি যেটা আসে, ওই অর্ডারটাতে বলা হয়েছে যেটা লেট ফি আসবে ওইটা ওরা চার্জ করতে পারবে, কিন্তু ওদেরকে উচ্ছেদ করতে পারবে না। যদি এই ক্ষেত্রে সিডিসি অর্ডারের নিয়ম যদি ভঙ্গ করে ল্যান্ডলর্ড ওরা, সেক্ষেত্রে তাদেরকে $100,000 ফাইনও দেওয়া হতে পারে এবং 1 বছরের জেল জরিমানা সহ 1 বছরের জেলেও ওদেরকে দেওয়া হইতে পারে। তো এখন ওই বিষয়টা আমার মনে হয় যে একটু সমালোচনা হচ্ছে ওইটা নিয়ে, কারণ আমাদের যারা বাড়িওয়ালা আমরা যারা আছি, তা আমরা অনেকেই আমাদের লিগ্যাল যে অধিকার, লিগ্যাল রাইটসটা সম্পর্কে আমরা অবগত নই, যে আমরা কোন জিনিসটা করতে পারবো, কোন জিনিসটা আমাদের করা উচিত না, কিংবা কিভাবে কোর্টে যাইতে হবে সেটা ফাইট করতে হলে ল্যান্ডলর্ডের বিরুদ্ধে, সেই সম্পর্কেও দেখা যায় যে আমাদের কমিউনিটিতে অনেকেই ওই বিষয়গুলো সম্পর্কে অবগত না। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে এখানে, সবাই বিষয়টা জানে কিনা আমি ঠিক শিওর না, ওই সিডিসি ফর্মের আন্ডারে যে বাড়ি ভাড়া যে ডিসেম্বর পর্যন্ত ওরা স্থগিত করতে পারবে, কিন্তু এটা কিন্তু দিতে হবে জানুয়ারিতে, আবার তাদেরকে ফুল এটা পেমেন্ট করতে হবে। কিন্তু স্থগিত করার জন্য তাদেরকে সিডিসি অর্ডারের একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটাতে দেওয়া আছে যে কারো যদি 100,000 এর নিচে ইনকাম থাকে, 99,000 এর নিচে ইনকাম থাকে, আর সেক্ষেত্রে যদি স্পাউস থাকে দেন 199,000 এর নিচে যদি হয়, তারা সেই সিডিসি ফর্মটি পূরণ করে সেটা অ্যাপ্রুভ হওয়ার পর সেটা ইয়েকে দিতে হবে, ল্যান্ডলর্ডকে এটা দিতে হবে, সেটা হোক ব্যক্তিগত মালিকানাধীন কিংবা আবাসিক বাড়ি, এটা ল্যান্ডলর্ডকে এটা দিতে হবে। এবং ল্যান্ডলর্ড হাতে সেই কাগজটা পৌঁছালে এটা হচ্ছে লিগেলি ওই বাড়িওয়ালারা মানে অ্যাপ্রুভাল, যে আমরা বাড়ি ভাড়া ডিসেম্বর পর্যন্ত না দিলেও আপনি আমাদেরকে উচ্ছেদ করতে পারবেন না। তো সেই ফর্মটাকে আসলে সবাই শেষ ফর্মটা সম্পর্কে জানে কিংবা সেটা পূরণ করে অ্যাপ্রুভাল নিয়ে কি ল্যান্ডলর্ডকে দিয়েছে কিনা সেটা সম্পর্কে আমি ঠিক জানি না। যদি কেউ না দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ল্যান্ডলর্ড তাদের বিরুদ্ধে তাদেরকে আদালতে নিতে পারবে, কারণ তারা সিডিসির অর্ডার অনুযায়ী তারা কিন্তু অ্যাপ্রুভ না। এটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে বাড়ি আমাদের ভাড়াটিয়ারা অনেক সমস্যায় যারা আছেন, তারা যদি বাড়ি ভাড়াটা নাও দেন, স্থগিত রাখেন আপাতত, সেক্ষেত্রে ল্যান্ডলর্ডদের বিষয়টাও একটু বুঝতে হবে। সেটা হতে পারে যারা আবাসিক আমাদেরকে অ্যাপার্টমেন্ট গুলো দিচ্ছেন, বিশাল বিজনেস দিচ্ছেন, কিংবা কেউ ব্যক্তিগত মালিকানাধীন যারা বাড়ির মালিক, তাদের যদি বাসা ভাড়াটা স্থগিত করা হয় ডিসেম্বর পর্যন্ত, তো সেক্ষেত্রে তাদেরও একটা বিষয় আছে যে তাদেরও কিন্তু মর্গেজ দিতে হয়, তাদেরও গভর্নমেন্টকে ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, স্টেট ট্যাক্স এগুলো দিতে হয়। তাদের এমপ্লয়ি যদি কেউ থাকে তাদেরকেও পেরোল সিস্টেমে তাদেরকে ঢুকাইতে হয়। তো সেক্ষেত্রে ল্যান্ডলর্ডদের জন্য গভর্নমেন্ট থেকে কিংবা সিটি থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমি ঠিক এই সম্পর্কে জানি না, সরি। তবে এটা একটা মানে আলোচনার বিষয় যে ল্যান্ডলর্ডদের বিষয়টাও এখানে দেখতে হবে। এটাই সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যারা ভাড়াটিয়ারা আছি, বিশেষ করে আমাদের কমিউনিটিতে, তারা কি ওই তাদের অধিকারটা সম্পর্কে অবগত কিনা, যে আমাদেরকে সিডিসির ফর্মটা ফিল আপ করে পূরণ করে এটাকে অ্যাপ্রুভ হলে আমাদের ল্যান্ডলর্ডের হাতে দিতে হবে। সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড কিছুই করতে পারবে না, তাদেরকে কোর্টেও নিতে পারবে, জরিমানাও দেওয়াতে পারবে ল্যান্ডলর্ডকে যদি এই ধরনের উচ্ছেদের কোনো ঘটনা ঘটায়। তো এটা আমাদের আসলে জানা দরকার যে আমাদের লিগ্যাল রাইটসটা কি এবং আমাদের কি করতে হবে এই ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এইচবি রিতা, আপনাকে আপনার সময়ের জন্য। আমরা একটু পরে আলোচনা করব যে বাড়ির ব্যাপারটা এবং ইমিগ্রেশনের যে ধরপাকড় এই বিষয়টি। আমরা একটা ছোট্ট বিরতির পর, দর্শক আমাদের সাথেই থাকুন, জাস্ট একটা ছোট্ট বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন।
প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়ে বাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়ে বাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। I'm New York City's Health Commissioner, Dr. Dave Choksi. As a father myself, it is important to me that our children remain healthy, especially at this time. As you prepare your child to go back to school, don't forget to schedule their well visit with their pediatrician. Make sure your child is up to date on their routine vaccinations. Vaccines are safe and critical in protecting your child from illness and infections. If you need help finding a pediatrician, call 311. Your child may be eligible for free medical care. Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমার সাথে আছেন এইচবি রিতা, জনাব নাজমুল হাসান এবং মোহাম্মদ বদরুল হক, আপনাদের এবং নতুন যুক্ত আছেন কাজী ফৌজিয়া। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। কাজী ফৌজিয়া ড্রামের সাথে সম্পৃক্ত। দর্শক, আমরা যে বিষয়টি এখন আলোচনা করব তা হচ্ছে আজকে নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট বেরিয়েছে যে প্যান্ডেমিকের একটু পরেই এখন আইস আবার খুব তৎপরতা শুরু করেছে, লোকজনকে ধরপাকড় শুরু করেছে এবং অনেককে গ্রেফতার করেছে। আমাদের বাংলাদেশি প্রায় শতাধিক ব্যক্তিকে গত কয়েকদিন আগে একটি প্লেনে ভরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশন হচ্ছে, ধরপাকড় হচ্ছে। এই বিষয়টি অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব ড্রামের অন্যতম অর্গানাইজার কাজী ফৌজিয়া। আপনার কাছে যারা কাজ করেন ইমিগ্রেন্টদের জন্য, তাদেরকে হেল্প করেন তারা। কাজী ফৌজিয়া, আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু প্লিজ। কাজী ফৌজিয়া, আপনি তো শুনেছেন যে এবং নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টও আপনি দেখেছেন। এই বিষয়ে আপনারা তো এগুলো ওয়াচ করেন, পর্যবেক্ষণ করেন, আপনাদের কাছে কি রিপোর্ট আছে এই বিষয়ে? শুধু একটি কথাই বলবো, আপনারা দেখেছেন নিউ ইয়র্ক টাইমসে এসেছে বলে, কিন্তু আইস বেশ কিছু দিন থেকেই তাদের কার্যক্রম চালাচ্ছিল এয়ারপোর্ট গুলোতে, বিভিন্ন স্টেটে এবং বিশেষ করে সাউদার্ন স্টেট গুলোতে তো অনেক অত্যাচার চলছিল এবং জনগণ প্রচুর আন্দোলন করছিল এসবের বিরুদ্ধে। অর্গানে আপনারা দেখেছেন কি পরিমাণ আন্দোলন গড়ে তুলেছে লোকজন আইসের অ্যাক্টিভিটির জন্য। মানুষ যখন করোনায় বিপর্যস্ত, পুরো পৃথিবী যখন একসাথে বিপর্যস্ত, আপনারা দেখেছেন পর্তুগাল তাদের নাগরিকদের জন্য যে সুবিধা দিয়েছে, আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে সেই সমপরিমাণ সুবিধা দিয়েছে। ইটালি বলেছে তারা সবাইকে অ্যাসাইলাম গুলো অ্যাপ্রুভ করে নিবে বা এক ধরনের কাগজপত্র দিবে, প্রক্রিয়াও শুরু করেছে। এবং অন্য অন্য দেশগুলো মোটামুটি সহানুভূতির চোখে দেখছে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে। একটা মাত্র দেশ পৃথিবীতে, সেটা হলো আমেরিকা, যেখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা রুড়ো নীতি অবলম্বন করছে। প্রথম দিকে সে 60 ডেজের জন্য ইমিগ্রেশনকে হল্ট করে রেখেছে।
ওটা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ নতুন করে কোনো ভিসা পাচ্ছে না, সারা পৃথিবীতে ভিসাগুলো বন্ধ রাখা হয়েছে, কাগজপত্র হচ্ছে না, তার উপর দরপাকড়। তো আমি শুধু একটি কথা বলবো যে বাংলাদেশে যাদেরকে পাঠিয়েছে আর রিসেন্টলি যে আইসের অ্যাক্টিভিটি হচ্ছে, দুটা ভিন্ন জিনিস কিন্তু ট্রাম্পের সাথে সংযুক্ত। রিসেন্ট টাইমে করোনার সময় ট্রাম্প একটি অধ্যাদেশ জারি করেছিল তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের বলে, সেটা হলো যারা মেক্সিকো দিয়ে বর্ডার ক্রস করে ঢুকবে তারা অ্যাসাইলাম করার আর কোনো সুযোগ পাবে না। ওইটা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে, তাকে ডিফিট করার জন্য মানুষ অ্যাকশন নিচ্ছে, কিন্তু এটা তো কাজটা চলতেছে। সো যেহেতু যারা বর্ডার ক্রস করে ঢুকলে কোনো অ্যাসাইলাম পাবে না, ক্রেডিটেবল ফেয়ার পাবে না, তো সদ্য বর্ডার ক্রস করে আসার লোকগুলো যারা ইমিগ্রেশন ডিটেনশনে আসছে তাদের গণভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার প্রক্রিয়া হিসাবে কিছুদিন আগে বাংলাদেশে 83 জনকে পাঠানো হয়েছিল, আবার 100 জনের উপরে পাঠানো হয়েছে। ওরা সবাই ইমিগ্রেশন ডিটেনশন থেকে যাচ্ছে। আর দরপাকড় গুলো তারা বিভিন্ন স্টেটে চালাচ্ছে। ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্ক সবসময় তার আক্রোশের একটা জায়গা, কারণ ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্কের সবচেয়ে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি আইন কানুন আমরা পাশ করিয়েছি, এটা তার একটা রাগ, যার জন্য যে কোনো আক্রমণটা করার ইচ্ছা হলে হয় ক্যালিফোর্নিয়াতে করতে যায়, নইলে নিউ ইয়র্কে করতে আসে। তো ক্যালিফোর্নিয়াতেই মূলত কিছু ঘটনাকে বলা হয়েছে যে একটি মা তার বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে ফিরেছে আর তাকে অ্যারেস্ট করে ফেলেছে। ও যখনই বলে তখনই বলে আমি ক্রিমিনালদের ধরছি, কিন্তু আপনারা যদি রেকর্ড গুলো দেখেন সেখানে ম্যাক্সিমাম লোকের খুবই লো ক্রাইম, আর কিছু লোকের কোনো ক্রাইম রেকর্ডই নেই, আর কিছু লোক তো কোন রকমের এইসবের ভিতরে পড়ে না, কিন্তু সেইটা করতেছে। আর যারা আপনারা লং টাইম ইমিগ্রেন্ট, বিশেষ করে তাহের ভাই আপনি জানেন যে প্রতিটা ইলেকশনের আগে বাংলাদেশে যেরকম আমরা একটা কথা বলি না যে এটা বলা হয় ইলেকশন পলিটিক্স লাইক এ স্টান্টবাজি করে, তো প্রতিটা ইলেকশনের আগে যখন সরকার একটা স্টান্টবাজি করে তো সেটা ইমিগ্রেন্টদের হয় মূলা জুলায় আর নাইলে টার্গেট করে। হয় বলবে আমি ক্ষমতায় এসে সবাইকে কাগজ দিয়ে দিব, এবার ইমিগ্রেশন ল পাস করাবো, নইলে তাদেরকে দরপাকড় শুরু করে। তো রিপাবলিকানদের নীতিটা হলো তারা দরপাকড় করে, কারণ যারা রিপাবলিকান ফলোয়ার তাদেরকে দেখাতে চায় যে আমি আমেরিকাকে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট মুক্ত করব, সব জব তোমাদের জন্য খুলে দিব, তোমরাই শুধু এই দেশে থাকবা, কেউ থাকবে না। আর ডেমোক্র্যাটরা একটা মূলা জুলায় যে আমি আসলে ক্ষমতায় আসলে তোমাদের জন্য একটা ল পাস করব। এটা নতুন কিছু না, এইটা ওইটারই একটা ধারাবাহিকতা যে এখন ট্রাম্প কয়েকদিন দেখাবে। আমাদের যেটা করতে হবে, আমাদের মতো ইমিগ্রেন্ট রাইটস নিয়ে যারা কাজ করে তাদেরকে যেটা করতে হবে, মানুষকে নয় রাইটসটা বেশি করে শিখাতে হবে। মানুষ আইসের এই অ্যাটাক থেকে বাঁচতে গেলে কি সাবধানতা অবলম্বন করে, দরজা যে খুলবে না বা রাস্তাঘাটে হলো তাকে কি করতে হবে, এইটা বেশি বেশি করে মানুষকে বলতে হবে। আমরা এই মুহূর্তে এই জিনিসকে ডিফিট করার জন্য নয় রাইটস এর চেয়ে বেটার কিছু আমাদের হাতে নাই। প্রতিটা মানুষকে তার অধিকার সম্পর্কে জানতে হবে, প্রতিটা মানুষকে সাবধান করতে হবে, প্রতিটা মানুষ যে অঞ্চলে আইসের রেড দিবে ঘোষণা করে সেসব অঞ্চলকে অ্যাভয়েড করে চলতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, সাবওয়ে হোক আর রাস্তাতে হোক আর বাড়ি ঘরেই হোক, নয় রাইটস সর্ব জায়গায় কার্যকর, সর্ব জায়গায় আমরা পারি এটাকে ডিফিট করতে। নিজে জানি বা অন্যকে বাঁচানোর জন্য জানি, দুটোর জন্যই দরকার। একজন আমরা বলি বাই স্ট্যান্ডার্ড ট্রেনিং, যে আর কি দর্শক সে কিভাবে সাহায্য করতে পারে, আর একটা হলো যে ভুক্তভোগী সে কিভাবে নিজেকে বাঁচাতে পারে। এই দুই ধরনের ট্রেনিং এখন পারবে মানুষকে এই রকমের অত্যাচারের হাত থেকে বাঁচাতে। নো ইওর রাইট যেটা বলছেন, এটা কি আছে আপনাদের মধ্যে? নো ইওর রাইটসটা হলো যেটা আইস যখন দরজায় আসে, যতক্ষণ পর্যন্ত আইসের কাছে কোনো ওয়ারেন্ট থাকবে না সে দরজা খুলবে না। আর যদি ওয়ারেন্ট আসে বলে তাহলে দরজার নিচ দিয়ে দিতে বলবে, অথবা জানলা উইন্ডো কিছু থাকলে ওইটার ফাঁক দিয়ে দিতে বলবে, কোনোভাবে সে দরজা খুলবে না। যদি দেখে যে এটা ওয়ারেন্ট, তাহলে এটা কি জুডিশিয়াল ওয়ারেন্ট নাকি এটা অফিসার দ্বারা সিগনেচার পাওয়ান, সেটাকে যাচাই করতে হবে। জুডিশিয়াল ওয়ারেন্টের মধ্যে একজন জজের সিগনেচার থাকবে, একটা সিল থাকবে। তো সেটা যদি দেখে যে জুডিশিয়াল ওয়ারেন্ট, দেখবে ব্যক্তির নাম ঠিক আছে কিনা, নাম ঠিক থাকার পরে দেখবে এটা ঠিকানাটা ঠিক আছে কিনা। যদি দেখে নাম 100% একুরেট, ঠিকানাটা একুরেট, একজন জজের সিগনেচার আছে, সিল আছে, তাহলে এটা জুডিশিয়াল ওয়ারেন্ট।
তখন ওই ব্যক্তি শুধু পিছন থেকে দরজাটা লাগিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে আর বলবে উকিলের সাথে কন্ট্যাক্ট করতে। তাহলে ঘরে যদি অন্য কোনো আনডকুমেন্টেড মানুষ থাকে তাহলে তাদেরকে বাঁচানো সম্ভব হবে, শুধু ওই ব্যক্তিকে তারা নিয়ে যাবে। আর যদি ঘরে ঢুকতে পারে তাহলে তারা অনেককে নেওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সেটা জুডিশিয়াল ওয়ারেন্ট না হয় তাহলে বলবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্টের ক্ষেত্রে বলবে যে তুমি আমার এখান থেকে চলে যাও, আমার রাইট আছে এই দরজাটা না খোলার, আমি কিছুতেই এই দরজাটা খুলবো না। আর যদি দরজাটা না খোলে, ওয়ারেন্ট ছাড়া আইস কখনো দরজা ভেঙে ভিতরে ঢুকতে পারে না, তাকে একটা না একটা সময় চলে যেতে হবেই হবে। আর যদি সেটা অফিসিয়াল ওয়ারেন্ট হয়, অফিসিয়াল ওয়ারেন্ট কারো বাড়িতে ঢোকার জন্য কার্যকর না, আমরা এটাকে বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট। আর মনে করেন যে ওয়ারেন্ট নাই, মিথ্যা কথা বলতেছে, ট্রিক্স করতেছে, যদি একটা মানুষ চেনও খোলে, অনেক সময় তারা লাথি দিয়ে দরজা ভেঙে ঢোকার রেকর্ড আছে। আচ্ছা, এটা গেল সেটা। কিন্তু মনে করেন রাস্তাঘাটে যেখানে কোনো দরজা ভাঙার প্রশ্ন আসে না, সেখানে শুধু সে একটা কথা বলবে যে am I right to silent, সে কোন রকমের কথার উত্তর দিবে না। সূর্য উঠছে আজকে, সেটারও বলবে আমার লয়ার দরকার, আজকে ওয়েদারটা ভালো, সেটাও আমার একটা লয়ার দরকার। লয়ার ছাড়া কোনো প্রশ্নের সে কোনো উত্তর দিবে না, সে শুধু চুপ থাকবে, কারণ তার বলা কথাগুলি তার বিরুদ্ধে ব্যবহার করবে। আর একটি কথা মনে রাখতে হবে, তার কাগজপত্র আছে কি কাগজপত্র নাই, এই কথাটা শুধুমাত্র ল এনফোর্সমেন্ট দের মধ্যে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসা করতে পারে। কোন নর্মাল পুলিশ, নিউ ইয়র্ক পুলিশের কোনো সাধ্য নাই এই প্রশ্ন করার যে তোমার কাগজপত্র আছে কি নাই। সুতরাং যেখানে সেখানে পুলিশ জিজ্ঞাসা করলে সে যেন ইমিগ্রেশন রিলেটেড কথার কোনো উত্তর না দেয়। মানুষ যারা আনডকুমেন্টেড তাদের মোটেও উচিত হবে না তাদের বাড়ি ঘরের মধ্যে পাসপোর্ট রাখা, তাদের এমন কোনো কাগজপত্র রাখা যেটার মাধ্যমে তাকে ডিপোর্ট করা যায়। সেটাকে একটা নিরাপদ স্থানে সরাই রাখতে হবে। মনে করেন কোনো কারণে পুলিশ বাড়িতে ঢুকে গেল, ঢুকার পরে সে যেটা সবচেয়ে ইমিগ্রেশন পুলিশ যেটা করে, পাসপোর্ট খোঁজার চেষ্টা করে। সো পাসপোর্টটাকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। আর পাসপোর্টটা যদি না পায় তাহলে একটা ক্ষেত্রে ডিপোর্ট করা খুবই মুশকিল। ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করা, বাংলাদেশ থেকে আনা, এটা একটা টাইমের ব্যাপার। আর এই টাইমের মধ্যে আন্দোলন করে, ক্যাম্পেইন করে অনেক সময় আমরা অনেককে মুক্ত করেছি, সেটা আপনারা দেখেছেন। সো ময়ূর রাইস একটা ধারাবাহিক ট্রেনিং, যেটা 1 ঘন্টার মতো সময় লাগে। আমি শুধু এটার একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, চুপ থাকাটা অনেক বেশি জরুরি, আর অকারণে দরজা না খোলাটা আরো বেশি জরুরি। নির্দিষ্ট ব্যক্তির নামে নির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া ঠিকানা যদি না মিলে তাহলে দরজা খোলা একদম আমাদের, না খোলা আমাদের আইনগত অধিকার। আর আমরা শুধু সেই আইনগত অধিকার, আমাদের যে রাইটস দেওয়া হয়েছে কনস্টিটিউশনে, সেটাই আমরা ফলো করছি। অনেকে মনে করে ফেডারেল এজেন্টের জন্য দরজা খুলতে আমরা বাধ্য না, সরি আমরা বাধ্য না, আমরা কখনোই দরজা খুলতে বাধ্য না। এই যে মনে করেন এখন সেন্সাস চলতেছে, সো যখন একজন সেন্সাস নিউমারেটর হিসাবে আমরা লোকের দরজায় যাই, আমরা তো ফেডারেল এজেন্ট, আমরা আমাদের আইডি নিয়ে যাই এবং আমরা নির্দিষ্ট বাড়িতে নির্দিষ্ট জনের জন্যই যাই, কিন্তু দরজা না খোলার অধিকার তার সম্পূর্ণরূপে আছে, কথা বলা না বলার অধিকার তার সম্পূর্ণ রাখে, সে আমাদের ডিনাই করে এবং আমরা তখন সেই লকে মানতে বাধ্য। ঠিক এরকম করেই ইমিগ্রেশন পুলিশের জন্য দরজা না খোলারও আমাদের আইনগত অধিকার আছে। শুধুমাত্র একজন জজ যদি অর্ডার করে এবং সেই অর্ডার যদি থাকে তাহলে সেই ব্যক্তি দরজা না খুলেও বাইরে আসতে পারে। পিছন থেকে দরজাটা কেউ লাগাই দিল, সে শুধু বাইরে চলে আসলো, পরে সেই ব্যক্তির জন্য তদবির করা যেতে পারে, লয়ার নিয়োগ করা যেতে পারে, আন্দোলন করা যেতে পারে, ক্যাম্পেইন করা যেতে পারে, পিটিশন করা যেতে পারে। কিন্তু যদি ওই ঘরের 5টা লোককেই ধরে নিয়ে যায় তাহলে তো আর কে কার জন্য তখন কাজটা করবে? সেই জন্য বুঝতে হবে, একই বাড়িতে আনডকুমেন্টেড লোক অনেক থাকলে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আসে, নির্দিষ্ট ওয়ারেন্ট থাকে, নামগুলো মিলে যায়, সব মিলে যায়, বুদ্ধিমানের কাজ ওই ব্যক্তিকে শুধু দরজা দিয়ে বের করা দাও। এখন কাউকে যদি নিয়ে যায় তাহলে তাদেরকে কি জিজ্ঞেস করার কোনো অধিকার আছে যে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের লোককে? এটা কিভাবে জিজ্ঞেস করবে, কে জিজ্ঞেস করবে? অবশ্যই বাড়ির অন্য সদস্যরা জিজ্ঞেস করবে যে আমরা কোথায় যোগাযোগ করব, আমাদের লয়ার আমরা কন্ট্যাক্ট করব, আমরা কোথায় যোগাযোগ করব। তারা সাধারণত বলে দেয় যে 75 ব্যারিক স্ট্রিটে আসো বা অমুক জায়গায় যাও, এরকম একটা না একটা ঠিকানা তারা দেয়, এবং অথবা বলে যে ইমিগ্রেশন কোর্টে আসো অতটার সময়। ঠিকানা দিতে তারা বাধ্য, তারা এইভাবে নিতে পারে না। তো এরকম ক্ষেত্রে হয়। কিন্তু যে ব্যক্তি অ্যারেস্ট হবে তার সবচেয়ে বড় দায়িত্ব হলো চুপ থাকা, কোনো প্রশ্নের উত্তর লয়ার ছাড়া না দেওয়া। বিকজ লয়ার ছাড়া উত্তর দেওয়া মানে সে নিজের জন্য নিজের বিপদ দেখবে। কোনো কাগজপত্রে সে সই করবে না, না বুঝে না জেনে সে কোনো কাগজপত্রে সই করবে না। যখনই তাকে কিছু সই করতে বলবে সে শুধু লয়ার ডিমান্ড করবে, কারণ এই দেশে ফ্রি লয়ার, প্রবণ লয়ার পাওয়ার অধিকার আছে। যতক্ষণ পর্যন্ত
একটা লয়ার তাকে প্রোভাইড না করবে সে কোনো কাগজে সই করবে না। আর নিজের লয়ার থাকলে তো ফ্যামিলির সদস্যরা তাকে খবর দিবে, আর যদি নিজের না থাকে তাহলে কন্টিনিউ ডিমান্ড করবে তাদের কাছে যেন সে লয়ার চায়। থ্যাংক ইউ কাজী ফৌজিয়া, আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনার অ্যাডভাইসের জন্য, আপনার এই বিষয়ে আপনার অবজারভেশন এবং আপনার অ্যাডভাইসের জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছে জনাব ফাহিম জান, যিনি অ্যালায়েড মর্গেজ গ্রুপের প্রধান। জনাব ফাহিম জান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে জিনিসটা আপনিও বলেছিলেন, আমাদের সাথে কথা হয়েছিল সেদিন, যে এই রিয়েল এস্টেট মার্কেট যে এখন যে অবস্থায় যাচ্ছে এবং মর্গেজ পাওয়া যাচ্ছে না, আপনার সাথে কথা হচ্ছিল যে এটার পরিণতি খুবই ভয়াবহ একটা হওয়ার আশঙ্কা আছে। এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনি তো অনেকদিন থেকে এই বিজনেসের সাথে ইনভলভ, আপনি কি মনে করেন যারা বাড়ি কিনতে চাচ্ছে অথবা যারা কেনার আগ্রহ আছে অথবা যারা এই বিষয়ে এই ব্যবসায় ইনভলভ হতে চাচ্ছেন, কি হতে পারে? হোয়াট ইজ ইয়ার প্রেডিকশন? সবচেয়ে আগে আমি সবাইকে সালাম জানাই এবং উপস্থিত যারা আমাদের প্যানেলে আছেন সবাইকে সালাম, দর্শক মন্ডলী সবাইকে সালাম। বর্তমানে যে আপনার সিচুয়েশন এখন, মর্গেজ সিচুয়েশন এত ইজি না। আগে যেরকম আপনার প্যান্ডেমিকের আগে যেরকম আমরা চোখ বন্ধ করে অনেক সময় আমরা যদি ছকে পড়ছে আমরা মর্গেজ দিয়ে দিয়েছি, কিন্তু এখন সবচেয়ে বড় প্রবলেম হলো অনেকেই আমরা আনএমপ্লয়মেন্টে আছি এবং আনএমপ্লয়মেন্টে থেকে আমরা মর্গেজের জন্য অ্যাপ্লাই করছি। সুতরাং এই ক্ষেত্রে আপনার মর্গেজ কার্যকরী হবে না। একটা আনএমপ্লয়মেন্ট লোক কি করে, তাকে আমি জানি যে বর্তমানে সে ফার্লোতে আছে কিংবা আনএমপ্লয়মেন্টে আছে, সে জবে ব্যাক করবে, কিন্তু ফিউচারে জবে ব্যাক নাও করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যে ব্যাংক আপনার লোন দিচ্ছে না, এবং তাহলে এই ক্ষেত্রে অনেকে সেলফ এমপ্লয়মেন্ট আছেন, যারা ট্যাক্সি ক্যাব চালান, যারা উবার চালান, যারা লিফট চালান, বিভিন্ন ধরনের সেলফ এমপ্লয়মেন্টে আছেন। এখন তাদের জন্য যে আরেকটা হলো, সেটা হলো ওনাদের অ্যাকাউন্টেন্ট সিপিএ ওনাদেরকে একটা লেটার দিবে যে ওনাদের বিজনেস চালু আছে কিংবা ওনাদের বিজনেস অপারেশনালে আছে। যদি এই ধরনের সিপিএ কিংবা ওনাদের অ্যাকাউন্টেন্ট যদি লেটার দেয়, is up to their discretions, কারণটা হলো তারা রিস্ক নিবে, রিস্ক দিয়ে তারা এই লেটারটা দিবে যে হ্যাঁ তাদের বিজনেস অপারেশন আছে। ইন কেস অফ এনি ইভেন্টস যদি মর্গেজ ডিফল্টে যায়, তাহলে আমরা উই উইল হোল্ড অ্যাকাউন্টেবল ওই অ্যাকাউন্টেন্ট সিপিএ, ওনাদেরকে জিজ্ঞেস করবো তিনি বিজনেস ওনার অপারেশন ছিল, তারপরে আপনি লেটার কি করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে ওনাদের প্রবলেম হতে পারে। অনেকেই ওনারা বুঝতে পারেন না যে বর্তমান যে সিচুয়েশন থেকে আমরা যে মর্গেজ বিজনেস করে যাচ্ছি, ইটস টাফ, ইটস নট এ রেগুলার বিজনেস। অনেকেই আবার আমার যারা মতে আমি লোন করছি এবং এসবিএল লোন নিয়েছেন ওনারা, এবং এসবিএল লোন নিয়ে এসবিএল লোন থেকে ডাউন পেমেন্টের চেক লেগেছেন উনি। বলেন এটা কি করে হতে পারে? one loan cannot buy another loan, it's a simple fact. এসবিএল লোনটা কি, মানে গভর্নমেন্ট আপনাকে আপনার বিজনেস প্রবলেমে পড়েছে, আপনার বিজনেসকে টেক কেয়ার করার জন্য এসবিএল লোন দেওয়া হয়েছে। আপনি সেই এসবিএল লোন নিয়ে আপনি গাড়ি কিনতে পারেন না, আপনি বাড়ির ডাউন পেমেন্ট চেক আপনি ইস্যু করতে পারেন না। দ্যাটস এ ক্রাইম, দ্যাটস এ রিয়েলি ক্রাইম। কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের বাঙালি অনেকে যারা বুঝতে পারেন না কিংবা বুঝতে জানেন না কিংবা জানতে চেষ্টাও করেন না, ওনারা যারা যদি জানতে আরো চেষ্টা করেন এই ব্যাপারে যে মর্গেজের এই যে বর্তমানে কি সিচুয়েশন, আমাকে কল করতে পারেন। আমি 26 বছর, লাস্ট 26 ইয়ার্স পাইনিয়ার আমি বাঙালিদের ভিতরে একজন, আমি নিজে প্রাউড বলতে পারি যে আমি পাইনিয়ার হিসাবে কাজ করছি 26 ইয়ার্স এর মর্গেজ বিজনেসে। এখন আগের মতন যেটা সুযোগ সুবিধা ছিল, সেখানে ফ্যানি মে ফ্রেডি ম্যাক যেটা আপনার মেইন কন্ট্রোল করে মর্গেজ বিজনেসকে, তারাই আপনার গিয়ে এই গাইডলাইন গুলি তৈরি করছে। যারা সেলফ এমপ্লয়মেন্ট যারা আছে, যারা আনএমপ্লয়মেন্টে আছে, তাদের 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে যে ওনাদের টাকাগুলি জমা হচ্ছে ওনাদের ব্যাংকে, এবং ওটাই নিয়ে একমাত্র আমরা ডিসকভার করতে পারি যে হ্যাঁ ওনাদের বিজনেস আপ এন্ড রোলিং এ আছে। জি, হোয়াট অ্যাবাউট দ্য হাউজিং মার্কেটের অবস্থা কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার আরেকটা জিনিস, রিয়েল এস্টেট মার্কেট যে 2007 যেটা ক্র্যাশ করছিল সেটা হলো বাবল ছিল।
অসাধু ব্যবসায়ী, অসাধু ব্যাংকার্স, অসাধু ব্রোকার, অসাধু রিয়েল এস্টেট অ্যাটর্নি, এরা সব জোট বেঁধে যেটা করেছিল, আজকে সবাই জেলে, হয়তো ওনারা জেলে আছেন কিংবা যারা জেলে আছেন হয়তো পায়ে বেড়ি দিয়ে ঘুরতেছেন ওনারা, কিন্তু ওটা যে একটা বাবল ছিল, যে বাবল বাস্ট করলো, সেটা এখন আর সেই সুযোগ নাই। বাবল বাস্ট করে গ্র্যাজুয়ালি আপনার ইনক্রিজ করেছে রিয়েল এস্টেট মার্কেট, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি মার্কেট উপরের দিকে গেছে। হ্যাঁ, যদিও ডাউনফল করে আপনার রিয়েল এস্টেট মার্কেট নো মোর দেন 10%। তবে আরেকটা জিনিস সেটা হলো, অনেকেই যারা ফোরবিয়ারেন্স এর যারা সুযোগ নিয়েছিলেন, ফোরবিয়ারেন্স মানে হয়তো আপনারা অনেকে মর্গেজ পে করতে পারছেন না, আপনাদেরকে আপনাদের ব্যাংক সুযোগ দিয়েছে যে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস মর্গেজ না পে করেও আপনারা রোল ইন করতে পারেন। তো ওনাদের জন্য সেটা হলো, আমি বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, 3 মাস, 4 মাস, 5 মাস আপনারা যদি মর্গেজ পে না করে থাকেন, তাহলে আপনাদের সেটা হলো, যদি আপনাদেরকে আপনাদের ব্যাংক একটা ডিমান্ড নোট দিয়ে পাঠাবে যে 5 মাসের মর্গেজ এট এ টাইম পে করো। এখন আপনি যদি পে না করতে পারেন সেটা 5 মাস কিংবা 6 মাসের মর্গেজ পেমেন্ট, তাহলে আপনি প্রিন্সিপাল ব্যালেন্সে রোল ইন করতে পারেন। কিন্তু প্রিন্সিপাল ব্যালেন্সে রোল ইন করার জন্য আপনাকে কোয়ালিফাই করে লোন মডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আবার কামিং ব্যাক টু, তারা দেখতে চাইবে যে আপনার জব আছে কিনা, আপনার ইনকাম আছে কিনা। যদি হয় তাহলে আপনাকে মডিফিকেশন পর্যায়ে নিয়ে যাবে, আর মডিফিকেশন পর্যায়ে যদি কোয়ালিফাই না করেন, তারা কিপ সেন্ডিং ইউ, আপনাকে কিপ পাঠাতে থাকবে তারা ডিমান্ড নোট যে আমাদেরকে পে করো। আর যদি সেই ক্ষেত্রে যদি পে না করতে পারলে, then we have a problem over here. Oh my goodness. তাহলে আমাদের রিয়েল এস্টেট যে মার্কেট এবং আপনার মর্গেজের ধস যদি আসে, তাহলে আপনি প্রকৃতি পক্ষে এটা দেখতে পারবেন আগামী জানুয়ারি ফেব্রুয়ারি, আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে দেখতে পারবেন। Oh my goodness, thank you so much জনাব ফাহিম জান, আপনার এই সুন্দর অ্যানালাইসিসের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর সাজেশন। জনাব নাজমুল হাসান, আপনার কি কোনো আপডেট আছে, লেটেস্ট আপডেট? জি, লেটেস্ট আপডেট আমি বলতে পারি এটাই যে আপনারা যারা আগে মর্গেজ দেওয়ার আগে ফার্স্ট অফ অল যে আপডেট যেটা দিতে পারি, আপনারা মেক শিওর করবেন, যারা আপনারা প্রোগ্রাম দেখছেন, তো মেক শিওর আপনারা 100% আপনারা কোয়ালিফাই করবেন। আপনারা যেরকম ডাক্তারের কাছে গেলে বলবেন ঠিক আছে আমার জ্বর আছে কিংবা হাই ব্লাড প্রেশার আছে কিংবা আবার কোনো প্রবলেম থাকে, খুলে বলুন। অনেক লোক আমার কাছে এসেছে, ওনারা খুলে বলেন নাই আমাকে যে ওনারা আনএমপ্লয়মেন্ট দিচ্ছেন কিংবা ওনারা এসবিএ লোন দিয়েছেন কিংবা একটা, ওনারা কোনো কিছু না বলে, তখন হয় কি ওই লোনের একটা প্রবলেম পড়ে যায়। আপডেটটা আমি যদি সেটা দিতে পারি, আপনারা মাস্ট আমার কাছে যদি আসেন কিংবা যে কোনো একটা মর্গেজ কোম্পানির কাছে যান, ওখানে গিয়ে আপনারা মাস্ট ওদেরকে পুরো খুলে সমস্ত বলে দিবেন সেটার উপরে কোনো কন্ট্রাক্ট, নতুন বাড়ি সাইন করার আগে, রিফাইন্যান্সিং করার আগে, ইউ মাস্ট টেল দেম দ্য ট্রুথ। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ ফাহিম জান। জনাব নাজমুল হাসান, আপনার কোনো আপডেট আছে? আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছে। আজকে তখন কোনো আর আপডেট নাই, মোটামুটি সেই অবস্থায় আছে। যা বলছিলাম তাতেই মোটামুটি আগামীকাল থেকে অনেকেই যারা বলেছে একটু আমি যে $300 স্টিমুলাস ঠিক না, লস রেট যেটাকে বলে, only for 3 weeks. Only for 3 weeks. 3 weeks এর পরে আমাদের কাজ খুঁজতে হবে, রাইট? আজকে এখনো করা উচিত, যেটা যে অ্যামাউন্ট আছে দ্যাট ইজ নট এনাফ ফর লিভিং। একটা বিষয় যেটা ফাহিমের সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে অনেকে বাড়ি কিনছে, কিন্তু একটা কথা আমি জানতে পারলাম কিছুদিন ভিতরে একটু স্টাডি করে, যে কেউ যদি 25% এর মতো ডাউন পেমেন্ট দেয়, সে কিছু টাকা সেভ করতে পারে পিএমআই ইন্স্যুরেন্স ক্যাপ থেকে, প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্সের ফি থেকে, এবং প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স ওইটার অ্যামাউন্টটা সেভ হয়। আরেকটা জিনিস হচ্ছে যে 25% এর নিচে ডাউন পেমেন্ট দিলে অনেক সময় বাড়ি নাকি রিস্কি হয়ে যায় যদি ইনকাম লেভেলও কমে যায়। এটা আমার মনে হয় আমাদের অনেকেরই বাংলাদেশিদের এখন বাড়ি কেনার সময় আগে একটা ট্রেন্ড ছিল যত কম ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনা যায়, কিন্তু এখন যদি বেশি ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনা যায়
এটা নাকি একটু অ্যাডভান্টেজেস Thank you. সিচুয়েশন। Thank আমি you. ফাহিম ভাইয়ের কাছ থেকে এই ব্যাপারটা একটু জি জানতে ফাহিম ভাই, আমাদের সময় একেবারে শর্ট, জাস্ট সংক্ষেপে বলবেন, 30 সেকেন্ড। 25% ডাউন পেমেন্ট যদি দেন, এক নম্বর আপনার মর্গেজ কম আসবে, সেকেন্ড আপনার পিএমআই যে প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স আপনার হবে না, সেটা 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স আপনি বাদ দিতে পারেন। নট অনলি দ্যাট, আমাদের ব্যাংকের কাছে, অ্যালাইডের কাছে বর্তমানে 5% ডাউন পেমেন্ট দিয়েও আপনি মর্গেজ ইন্স্যুরেন্স বাদ দিতে পারেন। তো আপনার লাইফ অফ দ্য লোন আপনারা মর্গেজ ইন্স্যুরেন্স কিনে নিতে পারেন, আপনারা ইউ ক্যান বাই ইট। Oh, thank you so much, thank you. HB তা আপনি শেষ আর 30 সেকেন্ড আছে, কিছু বলবেন আপনি এই বিষয়ে? আমার দুইটা প্রশ্ন ছিল আমার শ্রদ্ধেয় নাজমুল ভাইয়ের কাছে। এখন তো আর সময় হবে না প্রশ্নের টাইম। শুরুতে ভাইয়া যে বলেছিলেন যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং এর কথাটা, যেটা নিউ ইয়র্ক সিটিতে আমাদের ডিস্টেন্সিংটা অবশ্যই মানতে হবে, 6 ফুট ডিস্টেন্স যেটা। তো আমার একটা প্রশ্ন, দুইটা থেকে একটা করলাম ভাইয়াকে, সময় কম। সেটা হচ্ছে যে আমরা যখন স্কুলে ব্যাক করব, বিশেষ করে ডিস্ট্রিক্ট 75 যেখানে আমি কর্মরত, আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদেরকে ফিজিক্যালি খুবই ইনভলভ থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা 75,000 শিক্ষক অলরেডি নিউ ইয়র্ক সিটিতে এবং 1.1 মিলিয়ন স্টুডেন্ট। তো আমরা যখন আমাদের স্কুলে ব্যাক করবো, আমাদের স্টুডেন্টরা হচ্ছে ডাউন সিনড্রোম, তারা হচ্ছে ওসিডি, ADHD, অটিজম, তাদের সেরেব্রাল পালসি। তো আমরা সেই ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিংটা কিভাবে ম্যানেজ করব ওইখানে? ওকে, থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল একটা নিয়ম আছে, কিন্তু নাজমুল ভাই টাইম ভেরি শর্ট। এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা সম্ভব না হয়, সেখানে অলওয়েজ মাস্ক শুড বি অন। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাস্ক অন রাখতে হবে, জি। ওকে, থ্যাংক ইউ। জনাব বদরুল হক, আপনার কোনো থট আছে, ফাইনাল থট, 30 সেকেন্ড। আপনি সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। শোনা যাচ্ছে? জি 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 জি। আবার সবাইকে ধন্যবাদ। কি মানে যেটুকু জানার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক দিনের ব্যবসা আমাদের, তার থেকে বলতেছি আমাদের আমাদের সবকিছু জিনিস মানে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি আবার, এবং সবাইকে মানে আমার ব্যবসা কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছে। আপনার এটা ফুড ডাইনেস্টি দেখেন এবং আমাকে সাজেশন দেন, মানে আমি আরো ভালো করার চেষ্টা করতেছি সবার জন্য। তো এইটাই আমার প্রত্যাশা, আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপনার এটা হচ্ছে ফুড ডাইনেস্টি 75th স্ট্রিটের কোনায়, রাইট? জি জি জি। ওকে, 37th অ্যাভিনিউ 75th স্ট্রিট। আর কাজী ফৌজিয়া, আপনার 30 সেকেন্ড যদি কিছু শেষ বলতে চান। কাজী ফৌজিয়া। জি, আমি শেষ একটি কথা বলার জন্য আসলে বসে আছি, সেটা হলো যে আপনারা জানেন সেপ্টেম্বরের 30-তে সেন্সাস শেষ হয়ে যাচ্ছে। দর্শক যারা আপনারা এই শোটি দেখছেন, আপনারা যদি এখনো নিজের সেন্সাসটি করে না থাকেন, প্লিজ অনলাইনে গিয়ে আজই আপনার সেন্সাসটি পূরণ করুন। আপনি যদি না করেন তাহলে এই সুযোগটি আমরা 10 বছরের জন্য হারাতে যাচ্ছি, এবং 10 বছর আপনার জন্য এই শহরে কোনো ফেডারেল বাজেট আসবে না। আপনি যে হসপিটাল যাবেন, আপনি যে স্কুলে যাবেন, আপনি যে অ্যাফোর্ডেবল হাউজিং এর সুবিধা নেবেন, পার্কে যাবেন, সাবওয়েতে যাবেন, এগুলো সব আপনি অন্য লোকের সুবিধার উপর দিয়ে যাবেন। দয়া করে এই কাজটি করবেন না। 30 তারিখে অবশ্যই www.mycensus2020 অনলাইনে গিয়ে সেন্সাসটি পূরণ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের আজকের প্যানেলে যারা ছিলেন, জনাব নাজমুল হাসান, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইচবি রিতা, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনি সুস্থ ফিল করছেন। আপনি অসুস্থ ছিলেন, আমরা আপনার জন্য দোয়া করি যেন আপনি পুরো সুস্থ হয়ে যান। জনাব বদরুল হক, আপনার প্রতি কৃতজ্ঞতা। জনাব বদরুল হকের ফুড ডাইনেস্টি জ্যাকসন হাইটের 37th অ্যাভিনিউ এবং 75 স্ট্রিটের কর্নারে, আপনারা যাবেন সেখানে। কাজী ফৌজিয়া, আপনাকে ধন্যবাদ। এবং অ্যালাইড মর্গেজ গ্রুপের প্রধান জনাব ফাহিম জান, আপনি যে সময় দিয়েছেন এই ব্যস্ততার মধ্যেও, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।